হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা অঙ্ক সম্বন্ধিত একটা ভিডিও। তো দেখো এই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয়, আর প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা ভালোভাবে মন দিয়ে অঙ্কগুলোকে দেখো যে কীভাবে সলভ করতে হয়, আর তোমরাও তোমাদের মতন করে এগুলোকে করো। ঠিক আছে, আমরা বেঙ্গলি ভার্সনটা দেখি, ইংরাজি ভার্সনটাকে স্কিপ করে। যে একটি ঘড়ি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, তাহলে বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় বাজবে। মানে 7টার সময় ঘড়িটাকে মিলিয়ে নিয়েছে, তাহলে 4:20 যখন বাজছে, অ্যাকচুয়ালভাবে যখন বাজছে তখন ঘড়িটাতে পিছিয়ে যাওয়ার জন্য কটা বাজবে, এটাই জিজ্ঞেস করেছে। তো দেখো এটাকে কীভাবে সলভ করতে হয়। যে প্রতি ঘন্টায় বলেছে, তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, তাই তো? তাহলে 60 মিনিটে সে কতটা পিছিয়ে যাচ্ছে? 6 মিনিট মতন পিছিয়ে যাচ্ছে। এবার 7টা থেকে 7টায় মিলিয়েছে, তারপরে আবার কটায় মিলাচ্ছে? 4:20, তাই না? তাহলে 7টা থেকে 4:20 মানে কত ঘন্টা হচ্ছে? 7টা থেকে 12টা, 7টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে 5 ঘন্টা, আর 12টা থেকে 4টে হচ্ছে 4 ঘন্টা। তাহলে 5 আর 4 9 ঘন্টা 20 মিনিট, তাই তো? মানে 7টা থেকে বিকেল 4:20 পর্যন্ত টোটাল কতক্ষণ টাইম হয়ে যাচ্ছে? 9 ঘন্টা 20 মিনিট। এবার 9 ঘন্টা মানে কত মিনিট? মিনিটে করে নিলে একটু ইজি হবে। যে 9 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 9 ঘন্টা মানে হচ্ছে 6 9 54, 540 প্লাস এই 20, তাহলে কত হয়ে যাচ্ছে? 560 মিনিট। তাহলে 60 মিনিটে সে যদি 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে 560 মিনিটে সে কতটা পিছিয়ে যাবে? দেখো এটা কেটে দেবো, 6 কেটে দেবো, তাহলে কত মিনিট পিছিয়ে যাবে? 56 মিনিট পিছিয়ে যাবে টোটাল ঘড়িটা। তাহলে 7টার সময় যদি ঠিক করে দিয়ে 4:20 যদি সে আবার দেখে, তাহলে ঘড়িটা স্লো হওয়ার জন্য কতটা পিছিয়ে যাবে? 56 মিনিট। তাহলে তখন সেই ঘড়িতে কটা বাজবে এবার বের করে নিলে হয়ে যাবে। 4:20 দিয়েছে, তাই তো? আচ্ছা, আমরা 4টে বাজাও যা, 3:60 বাজাও তাই একই। আমরা যদি কেউ বলতে পারি যে 4টে বাজছে, যা বোঝাবে। আমি যদি বলি যে 3:60 বাজছে, তাই বোঝাবে, তাই না? তাহলে 3:60 প্লাস এই 20 মানে 3:80। 4:20 লেখাও যা, 3:80 লেখাও তাই ঘুরিয়ে। এবার তার সঙ্গে এই 56টা বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করবো? কারণ ঘড়িটা স্লো আছে, পিছিয়ে যাচ্ছে, তার জন্য বিয়োগ করে দেবো। ফাস্ট থাকলে, এগিয়ে গেলে ওটা প্লাস করতাম, তাহলে এবার এটাকে যোগ করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ যদি করি, 6 আর 4 10, 5 আর 1 6, 7 8, তাহলে 3টে বেজে কত মিনিট হবে? 24 মিনিট। মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট। কিছুই নয়, এরকমভাবে অঙ্কটা করলে খুব সহজে হয়ে যাবে, মিনিটে কনভার্ট করে নিলে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। 60 নাম্বারটা। কি বলেছে একটু দেখব। যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। বলা আছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ আর বি এর কথা বলা হচ্ছে, এবং তাদের এফিসিয়েন্সি রেশিও কি হয়ে যাবে? তাহলে এ বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 হয় তাহলে এ হয়ে যাবে 3। ডেজ রেশিও ঠিক তার অপোজিট হয়ে যায়, 1:3। এ বি এর 20 দিন আগে কাজ শেষ করে। হ্যাঁ, আমি রেশিওতেও তাই দেখছি। তাহলে রেশিওর ডিফারেন্স কত? 2, সেটা সমান সমান বলেই দিয়েছে 20 দিন। তাহলে এ কাজটা কত দিনে করবে? 1 ইউনিট এর, তাই 1 সমান সমান 10 দিনে কাটাকাটি করলে। আর বি কাজটা কত দিনে করবে? বি মানে হচ্ছে 3, 3 সমান সমান 1 সমান সমান যদি 10 হয়, 3 সমান সমান কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। এবার জিজ্ঞেস করেছে তারা একসাথে কাজটি কত দিনে করবে, মানে এ আর বি মিলিয়ে তাহলে কাজটি কত হবে? তাহলে গুণ বাই যোগ 40। এবার কাটাকাটি করব, 2 দুগুণে 4, 2 15 30, তাহলে 15/2। এটাকে যদি আমি এতে করে নিই, পূর্ণ ভেঙে নিই, তাহলে কত হয়ে যাবে? 2 7 14, 7 পূর্ণ 1/2 দিনে। এ বি মিলে কাজটি কত দিনে করবে? 7 পূর্ণ 1/2 দিনে। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। মানে আমাদের এটার অপশন ডি হয়ে গেল কারেক্ট, অপশন ডি হয়ে গেল কারেক্ট। 62 নাম্বারটা দেখব। একটি ছাত্র
প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এইভাবে সঞ্চয় করতে শুরু করেছে। তাহলে টোটাল 12 দিনে মোট কত, 12 দিনে সে কত টাকা সঞ্চয় করবে, তাই তো? এর একটা ফর্মুলা আছে, এরকম করে নেবে 2 পাওয়ার 12 মাইনাস 1, এরকমভাবে। আচ্ছা, 2 এর কিউব মানে 8, 2 এর কিউব। আচ্ছা, 2 এর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তার সঙ্গে আরও 2 গুণ হয়ে যাবে, মানে হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে লিখি, 2 এর কিউব মানে আমরা কি জানি 8। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 মানে এর সঙ্গে আরও 2 গুণ হবে, তাহলে 8 দুগুণে 16। 2 টু দি পাওয়ার 5 মানে কত হবে, 16 দুগুণে 32, মানে 16-র সঙ্গে আরও 2 গুণ। আচ্ছা, 2 টু দি পাওয়ার 6 মানে 32-এর সঙ্গে 2 গুণ, তাহলে কত হয়ে যাবে 64। তাহলে 2 টু দি পাওয়ার, এবার আমরা এটাকে করতে পারি এখান থেকে আর কিছু না করে, যে 2 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 6 কত হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, মানে 2 টু দি পাওয়ার 12 পেয়ে যাব। তাই এখানে যেহেতু গুণ করেছি তাই 64টাকেও গুণ করে দেবো, 64টাকেও গুণ করে দেবো, একটু নিচে করি, জায়গা হচ্ছে না, 64টাকেও গুণ করে দেবো। গুণ করে যেটা পাবো তার সঙ্গে -1 করে দিলেই হয়ে যাবে। তাহলে 4 4 16, হাতে থাকলো 1, 4 6 24, মানে হচ্ছে 48, আর 49-এর 9, হাতে থাকলো 4, 6 6 36, আর 4-এ 36, আর 4-এ 40। এইটা তার সঙ্গে 1 যদি বিয়োগ করে দিই কত হয়ে যাবে, 95, 4095 হয়ে যাবে উত্তর। অর্থাৎ আমাদের অপশান কোনটা হয়ে যাবে এক্ষেত্রে, অপশান এ হয়ে যাবে। কিছুই না, এই ফর্মুলাটাকে তোমরা ইউজ করে নেবে, এই ফর্মুলাটা যেটা দিয়েছে এই ফর্মুলাটা ইউজ করে নেবে, তাহলেই হয়ে যাবে। আমরা 2 টু দি পাওয়ার 6 করলাম, দিয়ে তারপরে যেটা পেলাম 64, সেই 64টাকে 64 দিয়ে গুণ করে 1 মাইনাস করে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 12-এর মান পেয়ে তার সঙ্গে 1 করে দিলেই হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক। আশা করছি বুঝতে পারছো, এটা রাফ আছে, এগুলো দরকার নেই, এই দিকটা অঙ্ক। চলো পরবর্তীটা দেখি, খুবই সহজ। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগলো। 6টি ঘন্টা পড়ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঢং ঢং করে ঘন্টা পড়ছে। তাহলে গ্যাপ কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা গ্যাপ নিচ্ছে, তার জন্য টাইম কত নিয়েছে 10 সেকেন্ড। তাহলে যখন 12টা বাজবে তখন 12টা বাজার সময় 12টা ঘন্টা পড়তে কত সময় নেবে, তাহলে 12টা ঘন্টার জন্য কতগুলো গ্যাপ নেবে, একটা কম গ্যাপ নেবে, মানে 11টা গ্যাপ নেবে। কত সময় নেবে দেখো, 5 দুগুণে 10 আর 11 দুগুণে 22 সেকেন্ড টাইম নেবে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল কারেক্ট। 1 সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের উত্তরে। চলো পরবর্তীটা দেখি। একটি আয়তক্ষেত্রাকার মাঠের, ভালো অঙ্ক, আর এই জাতীয় অঙ্ক খুব পরীক্ষায় দেখাও যায়। একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্র আছে, তার মাঠের পরিসীমা বলেছে 20 সেন্টিমিটার। আয়তক্ষেত্র এটা হয় লেন্থ আর এটা হয় ব্রেথ, তাহলে পরিসীমা মানে আমরা জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, তাহলে সেটা সমান সমান বলে দিয়েছে 20। তাহলে লেন্থ প্লাস ব্রেথ সমান সমান কত হয়ে যাবে 10, 20কে 2 এর সঙ্গে কাটাকাটি করলাম 10। আচ্ছা, আর বলেছে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ, সেটা বলে দিয়েছে কত 24। তাহলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, তাই না? দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত, দেখো এখান থেকেই অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে। কীভাবে হয়ে যাচ্ছে, আমি যদি লেন্থকে 6 ধরি আর ব্রেথকে যদি 4 ধরি, 4 6 24, 4 6 24, আর 6 আর 4-এ যদি আমরা যোগ দিই তাহলেও দেখো 10 পাচ্ছি। লেন্থ আর ব্রেথের যোগফল যদি 10 পাই আর লেন্থ আর ব্রেথের গুণফল যদি 24 পাই, তার মানে আমি যেটা অ্যাজিউম করে নিয়েছি সেটাই ঠিক আছে। তো এবার লেন্থ আর ব্রেথের বিয়োগফল আমাদের উত্তর চেয়েছে, তাহলে 6-এর সঙ্গে 4 বিয়োগ দিলে কত হয়ে যাবে, লেন্থ আর ব্রেথের বিয়োগফল 2 হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার তোমরা বলবে যে স্যার 6 আর 4 কেন, 5 আর 6 আর 4 করেছি। আচ্ছা, আর কি হতে পারে, 12 আর 2ও হতে পারে, 12 আর 2 নয় কেন, তাই না? দেখো 12 দুগুণে 24 তো হয়ে যাবে, কিন্তু 12 আর 2-এ যোগ দিলে কি আমরা 10 পাবো? পাবো না, ওর জন্য হবে না, এটাই হবে। আর কি হতে পারে,
ইয়ে 24 পাওয়ার জন্য এই 4 6 ছাড়া আর কি হতে পারে এখানে 8 3 8 24 হতে পারে, তাই তো? এটা পাওয়ার জন্য 3 8 24, কিন্তু 8 আর 3-এর যোগফল কি 10 আসছে? কোনোটাই আসবে না। একমাত্র তুমি এই দুটো গুণ দিয়ে 24 প্লাস দুটোকে যোগ দিয়ে 10, এই একটাই পাবে 6 আর 4। এবার যদি জিজ্ঞেস করতো পরীক্ষায় যে তাহলে ওই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত, তাহলে কি বলে দিতাম 6। দৈর্ঘ্য চাইলে 6 হয়ে যেত, আর প্রস্থ যদি চাইতো 4 হয়ে যেত, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ চাইনি, এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, তাই 6 আর 4 বিয়োগ করে 2 হয়ে গেল উত্তর। ব্যাস, কিছু করতে হবে না, শুধু একটু বুঝতে হবে জিনিসটা কি বলতে চাইছে। অ্যাকচুয়ালি এই জাতীয় অঙ্কগুলোই কিন্তু পেন টাচ করারও দরকার পড়ে না, জাস্ট দেখে দেখে চোখে দেখাতেই হয়ে যায়, কিন্তু বোঝানোর জন্য আমাকে এগুলোকে একটু করতে হয়। চলো পরবর্তীটা দেখা যাক। 71 নম্বর, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর, খুব ভালো অঙ্ক আর খুব মানে কমন অঙ্ক বলা যায়, খুব এই জাতীয় অঙ্ক পরীক্ষায় তোমরা বারেবার দেখতে পাও, তাই এগুলোকে তোমাকে করতেই হবে। যে এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিচ্ছে, 15% ছাড়, মানে আমরা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্ট কীভাবে করতে পারি, 3/20 কী হবে 100 দিয়ে কাটাকাটি করলে। আর একটা হচ্ছে 19% কি বলেছে, লাভ হচ্ছে, ছাড় দিচ্ছে তাই মাইনাস, লাভ হচ্ছে 19%। 19কে তো আমরা কিছু করতে পারবো না, কারণ 19 একটা মৌলিক সংখ্যা। তো একটা হয় ইনিশিয়াল বা প্রথম অবস্থায়, আর একটা হয় ফাইনাল। আমরা টেবিউলার মেথড করব, তাহলে প্রথমটাই ছাড় দিয়েছে, তাই 20 থেকে 3 যদি ছাড় দেয়, 3 ইউনিট যদি ছাড় দেয় তাহলে 17 হয়ে যাচ্ছে। যদি অতিরিক্ত নিত তাহলে 20 আর 3-এ যোগ দিয়ে 23 লিখতাম, ছাড় দিয়েছে তাই কম। আচ্ছা, এরপরে লাভ হচ্ছে 19%, তাই 100 যদি হয়, লাভ হয় 19%, মানে আমি বলতে পারি 119, তাই না? একটু দাঁড়াও, জিনিসটা একটু নিচে করলে ভালো হবে। হ্যাঁ, আর একটা কী বলেছে, 19% লাভ, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 19% লাভ হলে মানে 119 টাকা বিক্রয় মূল্য হয়ে যাবে। এবার দেখো, জিনিসটা তো সেই একটাই জিনিস, একটাই প্রোডাক্ট, তার আলাদা আলাদা বিক্রয় মূল্য কী করে হতে পারে? একটাই বিক্রয় মূল্য হবে, আলাদা আলাদা তো হতে পারে না। এমন তো আমরা বাজারে গেলে দুটো আলাদা টাইপের জিনিসের আলাদা বিক্রয় মূল্য পাই, একই জিনিসের দুটো আলাদা আলাদা বিক্রয় মূল্য হয় না, তাই না? তাহলে এই দুটোকে আমাকে সমান হওয়া উচিত, তাই সমান করতে হবে। সমান কীভাবে করব? একে 17কে 7 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। তাহলে এই যেহেতু একই রেশিও আছে, এই পুরোটাকেই আমরা 7 দিয়ে গুণ দেবো, তাহলে 7 দুগুণে 14 মানে 140, আর 7 17 119। এবার কি বলেছে, যদি ছাড় না দিত তার কত শতাংশ, মানে যদি এই দামেই বিক্রি করতো তাহলে কত হয়ে যেত, কত শতাংশ লাভ হতো? দেখো, এই 140 টাকাতেই সে যদি সে বিক্রি করতো, ক্রয় মূল্য 100, বিক্রয় করছে এইটাই, তাহলে 40% লাভ। ব্যাস, হয়ে গেল অঙ্ক। কত ছোট অঙ্ক। এবার এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু তো মুখে মুখেই করা যায়, তাই না? এটা কি তোমাদের পরীক্ষার হলে লিখতে হবে অঙ্কটুকু? শুধু লিখতে হবে এইটা, এই দুটো লাইন, ব্যাস, দুটো লাইনের অঙ্ক, কয়েক সেকেন্ডে বলা যায় অঙ্কের সমাধান। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করব। বলেছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, প্রতিটির সঙ্গে 10 যোগ করব, তাই তো? একটা 3 আর একটা 5, প্রতিটির সঙ্গেই 10 যোগ করতে বলেছে। দিয়ে 10 যোগ করার পর নতুন দুটির অনুপাত হয়ে যাবে 5:7, তাই না? তাই বলা আছে। আচ্ছা, 10 যদি এর সঙ্গে 10 যোগ করে এটাকে পেয়েছি, এর সঙ্গে 10 যোগ করে এটা পেয়েছি, তাই এটার যে ডিফারেন্স আর এটার ডিফারেন্স ইকুয়াল হওয়া উচিত। কেন ইকুয়াল হওয়া উচিত? কারণ দুটোর ক্ষেত্রেই আমরা ইকুয়ালি সংখ্যা যোগ দিয়েছি, সেটা কত না 10। তাহলে দেখছি যে হ্যাঁ, 3 থেকে 2 বেড়েছে, 5 থেকে 7, তাই আমাকে কিছুই করতে হবে না। কত ডিফারেন্স? 2, আর 2 সমান সমানই বলে দিয়েছে 10। এবার কী হয়েছে, সংখ্যা দুটির সমষ্টি কত, মানে 3 আর 5-এর সমষ্টি কত, প্রথম দুটো, কিন্তু লাস্টের দুটো নয়। তাহলে 5 আর 3-এ লাস্টের দুটো ধরেও হবে, কিন্তু প্রথম দুটো থেকে সহজ হয়ে যাবে। 5 আর 3-এ 8 সমান সমান কত হয়ে যাবে, কাটাকাটি করো, 2 5 আর 10, 5 8-এ 40 হয়ে গেল। অপশান সি আমাদের কত সহজে হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন। কি বলেছে এখানে দেখব, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা
যথাক্রমে 21, 36, 66 দ্বারা বিভক্ত, তাই তো? তো দেখো এগুলো অনেক রকমভাবে হতে পারে। তো এখন আসল হচ্ছে কোনটা সহজ লাগবে সেইটাই হচ্ছে কথা, এর কোনো একটা দুটো নিয়ম নাই। আমি যদি এখানে প্রথমে 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 2 দিয়ে যদি কাটি দেখো 21, লসাগু করছি 18 আর 33, তারপরে কী দিয়ে কাটতে পারি আমরা? 3 দিয়ে। 3 7 21, 3 9 18, 3 11 33। তো বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ, একটা ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে, বাট সেটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হবে, এবং সেটা সেই সংখ্যাটাকে 21, 36 এবং 66 প্রত্যেকটা দিয়ে যেন ভাগ যায়। তো এর ক্ষেত্রে কি করতে হয়? এগুলা এই টোটালটা যদি আমি অঙ্কটা অ্যাকচুয়ালি করতে চাই, এই টোটালটার সঙ্গে করে যেটা থাকে সেইটা দেখো, এটা বোঝায় একটুখানি, তারপর আমি শর্টটা দেখাচ্ছি যে এটা গুণ দিতে হয়। 2 গুণিত 3, 3 6, এটা হ্যাঁ, এটা 9 না, 3 6 18, 2 3 7 6 গুণিত 11, একটা গুণ দিতে হবে। এবার যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার চেয়েছে, সব জিনিসের আমার ডবল চাই, তাই এখানে যেটা ডবল নেই সেটার সঙ্গে অতিরিক্ত গুণ দিতে হবে। এটা দেখো, এটা যদি আমরা গুণ দিই, এটাকে যদি গুণ দিতে যাই তাহলে কত পাবো বলো? গুণ দিতে গেলে চলো দেখা যাক। 3 দুগুণে 6, 6 6 36, তার সঙ্গে 7 যদি গুণ করি, 6 7 42, 2 হাতে তাহলে 4, 3 7 21, 21 আর 4 25, তার সঙ্গে 11 যদি গুণ দিই 2, এটা পেয়ে যাচ্ছি, তাই তো? তো এটা একটা পারফেক্ট স্কোয়ার নয়, কারণ লাস্টে 2 আছে, তো একে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। পারফেক্ট স্কোয়ার কীভাবে বানাতে পারবো আমরা? যে এই 6টাকে আমরা তো লিখতে পারি 3 গুণিত 2, তাহলে এই একটা ডবল পেয়ে গেছি, এই একটা ডবল পেয়ে গেছি, ডবল পাইনি কে? 7 আর 11, তাই এর সঙ্গে 7 11 77কেও আমাকে গুণ দিতে হবে, 7 11 77কেও গুণ দিতে হবে। তাহলে 7 11 77 যদি গুণ দিই তাহলে কত পেয়ে যাব? যেটা পেয়ে যাব সেটাই উত্তর হয়ে যাবে আমাদের। এবার তোমরা এটা গুণ দিয়ে দেখে নেবে, কিন্তু আমরা এত শত করবো না, আমরা এইখান থেকে এইটুকুর পরে আমাদের পরীক্ষায় আমাদের চলে আসবে উত্তর, আর কিছু করার দরকার নাই। কি না, এইখানে যেটা আছে, যে 4টে অপশান আছে, সেটা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, 7 দিয়েও ভাগ যেতে হবে, 6 দিয়েও ভাগ যেতে হবে, 11 দিয়েও ভাগ যেতে হবে। সবারই আগে আমি কোনটাকে চেক করব? 11 দিয়ে ভাগটাকে চেক করব। ঠিক আছে, তো 11 দিয়ে যদি তোমরা ডিভিজিবল রুল জানো 11-র, তাহলে খুব সহজে হয়ে যাবে। আমি একটু নিচে লিখি, জায়গা পাচ্ছি না। অপশান এটাকে লিখছি, তাহলেই দেখবে বাকি কোনোটা আর 11 দিয়ে যাবে না। আমি শুধু অপশান এটাকে দিয়ে দেখাচ্ছি, অপশান এটা যাবে, কারণ প্রত্যেকটা দিয়ে ভাগ যেতে হবে। দেখো 3 আর 2 5, 5 আর 3 আর 2 5 আর 4 9, 9 হলো। আর এখান থেকে যদি আমরা ইভেন প্লেসগুলোকে যোগ করি, 4 আর 1 5, 5 আর 4 9, আর 9 9 বিয়োগ করলে আমরা 0 পাই। আর 11 ডিভিজিবল রুলকেই বলে যে অড প্লেস এবং ইভেন প্লেসগুলোকে যোগ করার পর যেটা পাবো সেটাকে বিয়োগ করে যদি 0 বা 11 পাই তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। আর তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান এ 11 দিয়ে ভাগ গেল, অপশান এ 11 দিয়ে ভাগ গেল, আর একমাত্র অপশান এই 11 দিয়ে ভাগ যাবে, আর কেউ ভাগ যাবে না। তাই এখান থেকে আমরা দেখেই বলে দেবো যে অপশান এ হয়ে যাবে উত্তর, আর বাকি আর কিছু করার দরকার নেই। এবার তোমরা যদি করতে চাও করে নেবে, এটা গুণ দিলাম, কত পেয়ে গেলাম, দিয়ে 77 গুণ দিয়ে দেবো, তা যেটা পেয়ে যাবে দেখো ওই অপশান এই পাবে। কেন 77 গুণ দেবো? কারণ যেহেতু পারফেক্ট স্কোয়ার বলেছে তাই সব জোর জোর চাই। এখানে গুণ দেওয়ার পর দেখছি যে একটাই কেবল জোড়া নেই, 7 আর 11, তাই 7 11 আর একটা গুণ নিয়ে সেটাকে গুণ দিয়ে দিলেই হয়, কিন্তু এত কিছু করার দরকার হয় না পরীক্ষার হলে। প্লেন লসাগু করে এখান থেকে উত্তরটা হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করে করে আস্তে আস্তে অভ্যেস করতে হবে, 1-2 দিনের জিনিস নয়। যত বেশি প্র্যাকটিস হবে তত ক্লিয়ার হবে আইডিয়াগুলো, আমি যেগুলো বলতে চাইছি। কি আছে এখানে? চক্রবর্তী সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,550 টাকা, 3 বছরে 6,625 টাকা হয়, তবে সুদের হার কত? 3 বছরে কত বলেছে? এটা কি আছে? এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট, কিন্তু হ্যাঁ সুদ আসল। 3 বছরে কত? 6,655, আর 1 বছরে কত? 5,500 টাকা।
তাহলে 2 বছরে তার কতটা হয়েছে, বেড়েছে? দেখো 5 5 1 1 1115 টাকা, তাই না? তো এইটার ক্ষেত্রে এইটা আগে, মানে এটা একটা ফর্মুলা, তো এইটাকে ডিফারেন্সটা নিলাম, দিয়ে প্রথমে যেটা ছিল সেইটাকে লিখব, দিয়ে 100 দিয়ে গুণ করে দেবো। কেন? কারণ আমাকে পার্সেন্টেজ চেয়েছে, সুদের হার চেয়েছে, মানে পার্সেন্টেজ বার করতে বলেছে, তাই জন্যে। এবার দেখো 0 0 কেটে দাও, 0 0 যদি কেটে দিই, 11 দিয়ে এবার কাটাকাটি করবো, 5 11 55, 5, এবার 5 দিয়ে যদি কাটি, 5 2 10 1, মানে কত পেয়ে গেলাম? 21%। ঠিক আছে না? 21%। এইবার আমার অপশান টেস্ট করা দরকার। কোন অপশানটাকে নেবো? 10টাকে। কেন 10টাকে নেবো? 10 সব থেকে ইজি। যদি 10 না হয় তাহলে 15 টাকা চেক করবো, না হলে অন্যগুলো। সব থেকে সহজ অপশানগুলোকে, এগুলোকে চেক করবার একটা চোখ তৈরি করতে হবে প্র্যাকটিস করে করে। তাহলে দেখো 2 বছরে এটা কত? 2 বছরে হয়েছে, বেড়েছে, তাই 10% প্লাস 10% প্লাস 10 গুণিত 10 বাই 100। দেখো কেটে দাও, তাহলে 10 আর 10 20, আর এই একের সঙ্গে গুণ করলে একই হয়ে যায়, তাহলে 21% পেয়ে যাচ্ছি না। কোনটাকে নিয়ে আমরা? অপশান 10%টাকে নিয়ে। তাই অপশান ডি হয়ে গেল আমাদের এক্ষেত্রে সঠিক। ব্যাস, অঙ্ক শেষ। এটা শুধু আমাকে করতে হলো চেক করার জন্য যে আমি যে অপশানটাকে ধরে নিয়েছিলাম, যে অপশানটাকে আমি পিক করেছি, সেটা আমি সঠিক করেছি না ভুল। এবার যদি আমি এখানে এটা করার পর 21 না পেতাম, তাহলে কোনটাকে চেক করতাম? 15টা করতাম। এখন সব থেকে ইজি অপশান কোনটা হয়ে যায়? যার লাস্টে 0 বা 5 থাকে। বেশ, চলো পরবর্তীটা দেখি। বলেছে একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে চলেছে। একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে চলেছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, বিপরীত দিক থেকে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করে? 18 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে যে ট্রেনটি, তার দৈর্ঘ্য কত মিটার? এই হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? তো বলো, খুব কমন কোশ্চেন আর খুব সহজ কোশ্চেন। একটা এদিক থেকে আর একটা এদিক থেকে রিলেটিভ স্পিড কী হয়ে যায়, বা আপেক্ষিক বেগ যোগ হয়ে যায়, তাহলে 50 কিলোমিটার প্রতি আওয়ার। কিন্তু আমাকে চেয়েছে মিটারে, আর একটা টাইমটা দেওয়া আছে সেকেন্ডে, তাহলে কিলোমিটার প্রতি আওয়ারকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব। তার জন্য আমরা কী করব? এখানে 5/18 দিয়ে গুণ করব, তাহলে এটা কিলোমিটার প্রতি আওয়ার থেকে মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। ব্যাস। এবার চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য, মানে ডিস্টেন্স, আর ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি? স্পিড ইনটু টাইম জানি, তাই না? তাহলে আমরা পেয়ে যাব, আর কিসে পেয়ে যাব? এটা মিটারে পেয়ে যাব। হ্যাঁ, মিটারে, এতে চেয়েছে মিটারে পেয়ে যাব। তাহলে 18 কেটে দাও, 5 5 25, মানে 250 মিটার হয়ে যাবে আমাদের উত্তর। 250 মিটার, মানে অপশান সি। কত ইজি কোশ্চেন, কিন্তু যার কোশ্চেন দেখো সে এটাকে স্কিপ করেছে। কোনো মানে হয় এটাকে স্কিপ করার? ঠিক আছে, চলো। যে কিছু কোশ্চেন কঠিন থাকবে, সেগুলোকে স্কিপ করলে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু কোশ্চেন ইজি থাকে, আর সেটা প্রায় জনই কিন্তু করে। তাই যেটা প্রায় জনই পারবে সেটাকে কোনো মতে কিন্তু স্কিপ করা যাবে না। কঠিনটাকে করা যাবে, বাট যেটা সবাই পারছে সেটাকে কিন্তু কোনো মতে স্কিপ করা যাবে না, যদি চাকরি লাগাতে হয়। কারণ যেটা সবাই পারছে সেটা আমাদেরকেও পারতে হবে, তবে গিয়েই হবে। কিন্তু সবাই পারছে, আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, তাহলে আর কী করে হবে? তো দেখো পরবর্তী কোশ্চেনটা, এক ব্যক্তি 2000 টাকা দুটি ভাগে, খুব ভালো কোশ্চেন। এক ব্যক্তি 2000 টাকা, আমি একটু লিখি অঙ্কটা বোঝানোর জন্য। এক ব্যক্তি 2000 টাকা দুটি ভাগে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রেখে, দুটো ভাগে ভাগ করেছে, দুটোই 1 বছরের জন্য রেখেছে। প্রথমটা 10% হারে, আর দ্বিতীয়টা 20% হারে সে খাটাচ্ছে। 2000 টাকাটাকে দুটো ভাগে ভাগ করে রেখেছে। ধরো প্রথম ভাগে কিছু টাকা রেখেছে, দ্বিতীয় ভাগে কিছু টাকাটা, প্রথম ভাগের টাকাটা সে 10% হারে 1 বছরের জন্য রেখেছে, আর দ্বিতীয় যে টাকাটা করে দিয়েছে 2000-এর মধ্যে, সেটাকে 20% হারে 1 বছরের জন্য। তো মোটের ওপর তার 320 টাকা সুদ হয়, মানে 1 বছর যে টাকাটা রেখেছিল মোটের ওপর সে সুদ কত পাচ্ছে? 320 টাকা। তাহলে প্রথম অংশ কত টাকা, মানে এই 2000-এর মধ্যে কত টাকা সে প্রথম অংশ বা 10% হারে খাটিয়েছে, এটাই জিজ্ঞেস করেছে। কতটা টাকা সে 10%, 2000-এর মধ্যে কতটা টাকা সে 10% হারে খাটিয়েছে, তাই না? এটাই আছে। এবার আমরা এখানে কি করব? অপশন টেস্ট করব, আর কি করব? সব থেকে বেস্ট উপায়
অঙ্কটা সলভ করা যায়, কিন্তু এসব অঙ্ক সলভ করার কোনো প্রয়োজনই পড়ে না, জাস্ট চোখের দেখাতে হয়ে যাবে। দেখো যদি এখানে 800 টাকা নিই, যে এই টাকাটা 800 টাকা, টোটাল 2000, তাহলে এই টাকাটা কত হয়ে যাবে? 800 মাইনাস 2000 মানে 1200 টাকা, তাই না? আচ্ছা, 800 10% মানে কত? 80, একটা পরে দশমিক। আর 1200 10% মানে 120। এবার 20% বলেছে, তাহলে 120 2 তার মানে 240, যোগ দিলে আমি 320 পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, তার মানে আমি যে অপশানটা ধরেছি 800, একদম পারফেক্ট, অপশান ডি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, এই অঙ্কগুলোকে এইভাবেই করবে তোমরা। আর যদি বলো যে অপশান যদি হয় মানে এটাকে ভুল হয়, তাহলে অন্যটাকে দেবে, অন্যটাকে দিয়েও কোনটাকে মানে খুব সমস্যা হবে কোন? যদি আমি একটাকে 600 ধরতাম সাপোজ, তাহলে আর একটা কত ধরতাম? 1400 ধরতাম। এর 10% মানে 60, এর 10% মানে 14 দোকানে 28, 280, 8 আর 6 14, 8 আর 6 14, 2 আর 3, 340 হতো। আমি পেতাম না 320, কয়েক সেকেন্ডে সব মানে ম্যাচ করা যাবে। তো এগুলোকে করার দরকারই নেই কিছু, আর না হলেও করা যাবে, কিন্তু দরকার নেই। অপশান টেস্ট করাটাই বেস্ট উপায়। তো আমাদের এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল 800 টাকা, মানে 2000 টাকা যেটা 10% হারে খাটিয়েছে, সেই টাকার পরিমাণটা কত না 800 টাকা। আর যদি বলতো অন্যটা কত, তাহলে অন্যটা বলে দিতাম 1200 টাকা। তা জিজ্ঞেস করেনি, তো অপশানটা ডি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট। একটি বিদ্যালয়ে আচ্ছা, এটা কি বলেছে? একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর। দশ জন ছাত্রের গড় বয়স 10.3, তাহলে তাদের মোট বয়স কত হয়ে যাবে? 10 দিয়ে গুণ দিলে হয়ে যাবে এইটা। এবার বলেছে 3 জনের গড় বয়স 12, তাহলে তিন জনের মোট বয়স কত? 3 12 36, আর অন্য 5 জনের গড় বয়স 9, তাহলে অন্য 5 জনের মোট বয়স 5 9 45, যোগ দাও 6 5 11, 4 3 7 রাখে 8। এবার বলেছে বাকি 2 জনের গড় বয়স, তাহলে বাকি 2 জনের মোট বয়স কত হয়ে যাবে? বিয়োগ দিলেই হয়ে যাবে 2 2 22। যদি মোট বয়স চাইতো 2 জনের, তাহলে বলে দিতাম 22, কিন্তু গড় চেয়েছে কত জনের? 2 জন, তা 2 দিয়ে ভাগ, 11 বছর হয়ে গেল উত্তর। বাকি 2 জনের গড় বয়স 11 বছর, মানে অপশান বি। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখব। লাস্ট অঙ্ক আজকের আমাদের। অরুণ ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170। ভালো অঙ্ক, কয়েক সেকেন্ডের অঙ্ক। ইংরাজি এবং অঙ্ক মানে ম্যাথ, তার সমষ্টি 170, আর ইংরেজি আর ম্যাথের পার্থক্য বলে দিয়েছে 10। তাহলে ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? এটাও অঙ্ক সলভ করলে হয়ে যাবে। এই প্লাস মাইনাস কেটে দেবে, এখান থেকে ই পেয়ে যাবো, সেখানে তারপরে ইয়ের মানটা বসিয়ে দিলে অঙ্কের পদ্ধতিতে গেলেও হয়, কিন্তু আমরা অপশান টেস্ট করবো, একটু স্মার্ট হয়ে করব। ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত, তাই না? তো দেখো এই যে অনুপাতগুলো দেওয়া হচ্ছে 7 আর 2, এই প্রথমটা 7:8, মানে যদি যোগ দিই তাহলে কত হয়ে যাবে? 8 আর 7 15, 9 আর 8 17, আচ্ছা 9 আর 7 16, 8 আর 7 15। প্রথমটা তো জীবনেও নয়, কারণ এটা প্রথমে ছোট তারপরে বড় দিয়ে আছে, তাই চেকই করা দরকার নেই। এইটার মধ্যে কোনটা দিয়ে আমি 170কে ভাগ করতে পারছি? এইটা দিয়ে ভাগ করতে পারছি, এগুলো দিয়ে ভাগ করতে পারছি না, তাই হবে না, ব্যাস। আর তাহলে এইটা এবার চেয়েছে কি পার্থক্যই চেয়েছে, ঠিক আছে। এবার তোমরা চাইলে এবার দেখে নাও, এই 17 সমান সমান 170, 1 সমান সমান কত? 10, যেটা বলেছে দুটো ডিফারেন্স 10। আর তোমার ডিফারেন্স মানে হচ্ছে অপশান বিতে ধরেছিলাম 9 থেকে 8 যদি বিয়োগ দিই তাহলে একই হচ্ছে ইউনিট, তাহলে 10 সব দিক দিয়েই ঠিক আছে। তো আমরা যেটা করেছি সেটাই হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে কারেক্ট। এবার যাদের একটু সমস্যা লাগছে এই সমস্ত জিনিসগুলো করতে, তাদের জন্য অঙ্কটা একটু দেখিয়ে দিই। অঙ্কটাও খুব একটা নয়, যার ক্যালকুলেশন পাওয়ার ভালো আছে কয়েক সেকেন্ডেই সেও নামিয়ে দেবে, এমন কিছু আহামরি সময় লাগবে না। ইংলিশ অ্যান্ড ম্যাথ 170 একসাথে, আর ইংলিশ আর ম্যাথের ডিফারেন্স কত? 10, প্লাস মাইনাস একটা ইংলিশ আর একটা ইংলিশ যোগ দিলে 2 ইংলিশ হয়ে যায়, যোগ দিলে 180, কাটাকাটি করে 2 দিয়ে, তাহলে এক ইংলিশ সমান সমান কত পেয়ে যাচ্ছি? 2 9 18, মানে 90 পেয়ে যাচ্ছি। তাহলে এবার ইংলিশের মানটা এখানে বসাও,
বা নিচে বসাও, একই ব্যাপার। তাহলে এখান থেকে আমরা ম্যাথ পেয়ে যাব, ইংলিশটা যদি এখানে বসাই সমানে ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মানে 170 সঙ্গে 90 মাইনাস হয়ে গেলে কত হয়ে যাবে, 9 আর কয় 17, 9 আর কয় 17, 8 17, তাহলে হয়ে গেল। তাহলে যদি জিজ্ঞেস করতো ইংরাজি আর অঙ্কতে কত পেয়েছে, তাহলে বলে দিতাম 90 পেয়েছে আর 80 পেয়েছে, এখানে তা চাইনি, এখানে বলেছে দুটো রেশিও কত, তাহলে 0 0 কেটে দাও, 9:8, এটাই হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশান বি। কিন্তু এত কিছু করার দরকার নেই, চোখের দেখাতে ওই একটুখানি দু একটা কথা লিখলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের অঙ্কগুলো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে।